এই ঘটনা আজ থেকে প্রায় 2 বছর আগের পুরনো। ঘটনাটা এতটাই অদ্ভুত যে যতবার ভাবি ততবার আমি লেখার সময় শিহরিত হয়ে উঠি। আসলে অলৌকিক আর অন্ধবিশ্বাসের পেছনে যে সবসময় কোনো না কোনো অপরাধ লুকিয়ে থাকে সেটা সেইবার জেনেছিলাম। আমার বন্ধু সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর কাছে এত রকমের অদ্ভুত কেস আসে যে আমার আর লেখালেখির জন্য বেশি মাথা ঘামাতে হয় না। যতদূর মনে পড়ছে সময়টা তখন বসন্তকাল, কিন্তু মাঝে মাঝেই তীব্র চড়া রোদ মনে করিয়ে দিচ্ছে গরমকাল এসে গেল। সেবার ব্যোমকেশের পরিচিত একজন ভদ্রলোকের ছেলের জন্মদিন উপলক্ষে তাদের বাড়ি যাওয়া হয়েছিল, আর ঘটনাটা সূত্রপাত সেখানে। ঘটনাটা এতটাই জটিল প্যাচে জর্জরিত হয়েছিল যে দোষীকে খুঁজে বের করা একরকম অসম্ভব হতে চলেছিল। আর ভনিতা না করে মূল কাহিনীতে আসি। একদিন বিকেলে আমরা তিনজন, মানে আমি, ব্যোমকেশ আর বৌঠান, তিনজনে গঙ্গার ধারে এসে বসেছিলাম। জোয়ারের টানে বয়ে চলেছে গঙ্গার জল, ঘাটের কর্দমাক্ত সিঁড়িগুলো ভরে উঠছিল জলে। হঠাৎ সে সময় পাশের কোথাও থেকে একটা চিৎকারের শব্দ ভেসে আসে, পরপর 3 বার, প্রায় মারণ চিৎকারের মতন। সারাদিনের ক্লান্ত অবসন্ন শরীরগুলো কিসের একটা উৎসাহে ছুটে গেল সেই দিকে। আমরাও গেলাম। জায়গাটা গঙ্গার পাড়ের পুরনো কারখানা। বহুদিন ধরেই দেখছি ওটা বন্ধ অবস্থায় পড়ে আছে। বেশিরভাগ যন্ত্রাংশ চুরি হয়ে গেছে, এমনকি নানান রকম অদ্ভুত কাণ্ডও ঘটেছে ওই ক্লাবে। সকলকে সরিয়ে সামনে এগিয়ে গিয়ে দেখি ভেতরে কিছুর একটা শুটিং চলছিল, কিন্তু মুহূর্তের সেই শুটিং তাদের জীবনের শেষ সীমানায় এনে দাঁড় করিয়েছে। চিৎকার শুনে বেশ কিছু লোক জড়ো হয়েছে ততক্ষণে। দূর থেকে কথাবার্তা শুনে যা বুঝতে পারলাম, কয়েকটা অল্প বয়সী ছেলে আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে আছে। আমরা এগিয়ে গেলাম সামনের দিকে পুরো ব্যাপারটা জানার জন্য। ভিড়ের মধ্যে লোকজন নানান রকম কথা বলছে। কেউ ছেলেগুলোর অকাল মৃত্যুর জন্য শোক পালন করছে, আবার কেউ ঠিকই হয়েছে এমন ভুতুরে জায়গায় কেউ আসে বলে ছেলেগুলোর মুন্ডুপাত করছে। ব্যোমকেশ ছেলেগুলোর দেহের কাছে গিয়ে নাকের সামনে হাত রেখে বলল, এদের নিঃশ্বাস পড়ছে না, কেউ একজন ইমিডিয়েট পুলিশ ও অ্যাম্বুলেন্স ডাকো, যদি তাতে কোনো সুরাহা হয়। চোখের সামনে এরকম একটা দৃশ্য দেখে আমার শরীরটা যেন একটু গুলিয়ে যেতে লাগলো। ছোট থেকেই রক্ত জিনিসটা আমি সহ্য করতে পারতাম না। ব্যোমকেশ কাউকে একটা পুলিশে খবর দিতে বলল শুনলাম। ব্যান্ডেল বাঁশবেড়িয়া শহর হলেও এই ধরনের খবর ছড়িয়ে পড়তে খুব একটা সময় লাগলো না। পুলিশ এসে পড়বার আগেই সব লোকজন ভিড় আরও বাড়তে লাগলো, ব্যাপারটা কি হয়েছে তা দেখার জন্য। আমি ততক্ষণে অনেকটাই ঠিক হয়েছি, তবে পাশের স্ট্রিট ল্যাম্পের আলো অন্ধকারে 4টে নিষ্প্রাণ দেহ মুহুর্মুহু আমার ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। একজন মোটাসোটা লোককে আসতে দেখলাম পুলিশের সাথে, কিছু কথাও কানে এলো। দেখুন, আমি সেভাবে কিছু জানি না। আমি ওদের একবার বারণও করেছিলাম, এমনকি নতুন স্পটের কথা বলেছি। এক্ষেত্রে আমার আর কি করণীয় থাকতে পারে বলে। লোকজনের নানান কথায় কিছুই শেষ পর্যন্ত শোনা গেল না। পুলিশ অফিসারকে দেখলাম গম্ভীর মুখে তিনি সবকিছু পর্যালোচনা করছেন। আমরা তিনজন সেদিকেই এগিয়ে গেলাম। তার আগেই শুনলাম পুলিশ অফিসারটির বাঁচখাই গলা, এই আস্তে আস্তে, জায়গাটা খালি করুন তো। শুধু যারা প্রথম শব্দ শুনে এসেছিলেন তারা থাকুন। এই পাল, তুমি একটু এদিকটা দেখো তো। আর অ্যাম্বুলেন্সে খবর গেছে? বডিগুলো তো অ্যাজ সুন অ্যাজ পসিবল হসপিটালে পাঠাতে হবে। পাল বলে অফিসারটি নীরবে সব কাজ করে চলে গেলেন। তার হাতে লাঠি ঘোরানো দেখেই অর্ধেক লোক ভয়েই পালিয়ে গেল। তবে ব্যোমকেশ এগিয়ে গিয়ে নিজের পরিচয় দিতেই ভদ্রলোক ওকে চিনতে পারল, এবং ব্যোমকেশ এটাও বলল যে ব্যাপারটা তার সামনেই ঘটেছে, আর এই ঘটনার মধ্যে সে কিছু রহস্যের গন্ধ পাচ্ছে। সুতরাং সে ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখতে চায়। ওর কথা শুনে পুলিশ অফিসার বললেন, সে যা মন চায় আপনারা করতে পারেন, তবে পুলিশের কাজে ব্যাঘাত না ঘটিয়ে। আমার আবার এটি একদম পছন্দ নয়। দুজন কনস্টেবল ধরাধরি করে ডেড বডিগুলো বাইরে নিয়ে এসেছিল আগে। পুলিশ অফিসারটি ওকে সাথে নিয়ে ভেতরে ঢুকলো। পকেট থেকে হ্যান্ড গ্লাভস বের করে খানিকটা ব্যঙ্গ করেই বলল, এভিডেন্সে হাত দেবার আগে এটা পড়ে নিতে হবে, না হলে আবার তাতে আমাদের হাতের ছাপ লেগে যাবে। দোষীকে তো আর পাওয়া যাবে না। এই পুলিশ অফিসার নিশ্চয়ই ওর ব্যাপারে কিছু জানে না, নইলে এমন ঠাট্টা করতো না। ওকেও দেখলাম
পুরোটা মুখ বুঝেই মেনে নিল। আমি আলাদা করে কিছু বলতে চেয়েও পারলাম না। জায়গাটা একটা ক্লাব বলে মনে হলেও এটা একটা পুরনো চটকলের অবশিষ্টাংশ। এখানে আগে কারখানা শ্রমিকেরা বসে খাওয়া দাওয়া বা আড্ডা দিত। বহুদিনের অযত্নে দেওয়ালগুলোয় নোনা ধরেছে, শ্যাওলা লতানে গাছ জড়িয়ে রেখেছে। চলার পথটা কয়েকবার ব্যবহারেই উন্নত হয়েছে খানিকটা। মাঠের একপাশে দাঁড় করানো আছে একটা মারুতি, সম্ভবত ওতে করেই সকলে এসেছে। আমরা দাঁড়িয়ে সব দেখছি। ওর সাথে আরও দুজন পুলিশ অফিসার ভেতরে আছে, তারা প্রমাণ সংগ্রহ করছে। তবে আশেপাশের লোকজনের কথাবার্তা শুনে মনে হচ্ছে পুরোটাই ভৌতিক কাণ্ড, আর কোনো সুরাহা হবে না। 4টে ছেলের মধ্যে সকলে মনে হয় একসাথে শুটিংয়ে অংশ নেয়নি। কেবল একজনের পরনে অদ্ভুত পোশাক, লালচে খয়েরি রঙের, মুখে পাটের দড়ি দিয়ে দাড়ি গোপ করা। বাকি 3 জনের পোশাকে তেমন বৈচিত্র্য নেই, তবে তাদের সকলের হাতেই একটা করে হলুদ সুতো। খুব ভুল না করলে কোনো তন্ত্রক্রিয়া দৃশ্য শ্যুট করা হচ্ছিল। তবে এভিডেন্স হিসেবে যেগুলো পাওয়া গেল সেগুলো খুব মামুলি বিষয়। একটা রক্তাক্ত ছুরি, এটা দিয়েই খুনগুলো হয়েছে। একটা ট্রাইপড স্ট্যান্ড, হাল ফ্যাশনের একটা ক্যামেরা, একগুচ্ছ কাগজ, যদিও সেটা শুটিংয়ের স্ক্রিপ্ট বলেই মনে হলো। 2টো বড় বড় ব্যাগে চেন খোলা অবস্থায় তাদের পোশাক আর মেকআপ পরেছিল। এছাড়া বাকি যেগুলো ছিল সেগুলো একটা ভয়ঙ্কর দৃশ্যের ছবি করার জন্য যথেষ্ট উপকরণ বলেই মনে হলো। ওরা দুজনে যখন কিছু একটা সূত্র খোঁজার চেষ্টা করছে, ঠিক সেই সময় বাইরে চাপা একটা গোঙানির শব্দ পেলাম। অ্যাম্বুলেন্স এসে গেছে অল্পখানিক আগেই। সবার দেহ নিয়ে যাওয়ার সময়ই শব্দটা ভেসে এলো। রহস্যজনক কিছু সন্ধানে বাইরে বেরিয়ে এলেন পুলিশ অফিসারটি। হসপিটালের স্টাফগুলো হতবাক হয়ে গেছে, তারাও যেন চমকে উঠেছে। 4টি ছেলের মধ্যে একজনের মুখ থেকে সেই শব্দটা আসছে। পুলিশ অফিসারটি এগিয়ে এসে তার হাতের নার্ভ চেক করে বললেন, এ কি পাল, তুমি সবার নার্ভ চেক করনি? কিছু একটা সম্ভাবনা আছে, একে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। মুহূর্তেই অ্যাম্বুলেন্স শব্দ করে চলে গেল। অফিসারটি আবার নিজের মনেই বলে উঠলেন, একটা কাউকে দিয়ে যদি কোনো কাজ হয়। এই জায়গাটা সিজ করে দাও, আর মার্ডার স্পটে কেউ ঢুকবেন না। পাল, একটা কনস্টেবলকে রেখে যেও এখানে। কিছুক্ষণের মধ্যে পুলিশ পুরো জায়গাটাকে সিল করে দিয়ে চলে গেল। পুরো বিষয়টা যে ভৌতিক কাণ্ড সেটা মন মানতে চাইছিল না, আর পুরো ব্যাপারটার সাথে ও কিভাবে জড়িয়ে পড়ল সেটাও ঠিক বোধগম্য হলো না। সেই মোটা সোটা লোকটা এবার ওর দিকে এগিয়ে গেল। বুঝলাম উনি ছেলেগুলিকে চেনেন। নমস্কার, আমার নাম আর্য মজুমদার, আর আমি সম্পূর্ণ ব্যাপারটা জানি। আপনি তো মনে হয় পুলিশের লোক। চলুন না, আমার বাড়ি কাছেই আছে, ব্যাপারটা পুরোপুরি শুনবেন। না না, আমি পুলিশ নই, তবে আমি একজন সত্যান্বেষী। সত্য অনুসন্ধানী হলো আমার কাজ। আপনার বাড়িটা চলুন, অসুবিধা নেই। ভদ্রলোকের বাড়িটা কাছে, আর ঘরে এসে বসার পর আমার মুখে চাপা অস্বস্তিটা ফুটে উঠল। তবে ও কোনো ভনিতা না করে বলল, তখন আপনাকে কিছু জিজ্ঞাসা করা হয়নি। এবার বলুন তো, এই ঘটনার সঙ্গে আপনি কিভাবে যুক্ত? মাস 6 আগে একটা সিনেমা হলে পরিচয় হয়েছিল ওদের সাথে। কয়েকটা টুকটাক কথা বলার পর ওরা জিজ্ঞেস করছিল কোনো হরর শর্ট ফিল্ম শ্যুট করার কোনো উপযুক্ত জায়গার খোঁজ আমার জানা আছে কিনা। আমার ক্যামেরাটা ওরা যখন ভাড়ায় নেবে বলল, তখনই সব জানতে পারি। এই বন্ধ কারখানার অংশটা দেখে ওদের পছন্দ হয়ে গিয়েছিল। আমি ওদেরকে এটা দেখাতে চাইনি, বিশ্বাস করুন। আমি কালী মন্দিরের সাথে ওই বাড়িটা দেখিয়েছিলাম। ব্যোমকেশ বাবু, আমার খুব ভয় লাগছে। ওদের বাড়ির লোকজন আমার এগেনস্টে কোনো কেস করবে না তো? কেস করতেও পারে, কারণ 4টে ছেলে 3জন স্পট ডেড আর অন্যজনের জীবন বিপন্ন। আপনার সঙ্গে ওদের যেটুকু কথা হয়েছে পুরোটাই মৌখিক, কোনো লিখিত নেই। যে ছেলেটি বেঁচে আছে তাকে জিজ্ঞাসাবাদ করলে একটা আশা আছে। আপনি কি ওদের ফিল্মের স্ক্রিপ্টটা দেখেছিলেন? না দেখে থাকলে একবার দেখতে হবে। একবার ওই অফিসারের সঙ্গে কথা বলা প্রয়োজন। ভেতরে কি ঘটেছে সেটা জানা না গেলে কিছু বলাই সম্ভব নয়। কিভাবে মৃত্যু হয়েছে সেটাও যদি জানা যেত। ওর কথা শুনে খানিকটা হাঁপ ছেড়ে বাঁচল সেই ভদ্রলোক। তার মানে একটা আশার আলো রয়েছে।
বাড়িতে কেউ জানে না আমার ক্যামেরার কথাটা, তাই আপনাকে অনুরোধ, পুরো ব্যাপারটা যেন আমাদের মধ্যেই থাকে। ও কিছু উত্তর দিতে যাবে তার আগেই বাইরে টেলিফোনটা বেজে উঠল। দরজা খুলে তাড়াতাড়ি সেটা ধরতে গেল আর্য মজুমদার, কিন্তু টেবিলের কোণায় একটা ধাক্কা খেয়ে শব্দ করে খানিকটা থমকে গেল। তারপর টেলিফোনের রিসিভারটা তুলে নিলেন তিনি। কথা বলার ভাবভঙ্গি দেখে মনে হলো পুলিশ অফিসার ফোন করেছেন। কিছুক্ষণের মধ্যেই রিসিভার নামিয়ে আমাদের দিকে এগিয়ে এসে বলল, থানা থেকে জানিয়েছে ওই ছেলেটির জ্ঞান ফিরলেও কাউকে চিনতে পারছে না। সবার বাড়িতেই খবর গেছে। তাদের বাবা মায়েরা আমাকেই দোষী সাব্যস্ত করছেন। কেন যে ওই ছেলেগুলোর কথায় আমি নেচে উঠলাম কে জানে। এখন এই বয়সে এসে যদি জেলের ভাত খেতে হয়, কেমন হবে বলুন ব্যোমকেশ বাবু? আপনি তো একজন ডিটেকটিভ, দয়া করে আমায় এই বিপদ থেকে রক্ষা করুন। আপনি আপনার যা পারিশ্রমিক আমি সবটাই দিতে রাজি। দয়া করে যদি আপনি। ভদ্রলোককে বড় বিধ্বস্ত লাগছিল। ও এগিয়ে গিয়ে খানিকটা আশ্বস্ত করলো ওনাকে। চিন্তা করবেন না, আমি যখন আছি কিছু না কিছু একটা সুরাহা হবে। পুলিশ কি বলল? এখন কি ওই ছেলেটির সঙ্গে দেখা করা সম্ভবপর হবে? না, ও এখন ছেলেটিকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অফিসার ওই বোস বললেন সে কাউকেই চিনতে পারছে না। কাউকে এগিয়ে আসতে দেখলেই চিৎকার শুরু করছে। কিন্তু কি এমন হলো যে তিনজনে এরকম ভাবে মারা গেল, আর এই ছেলেটি এই রকম হয়ে গেল? পুরো বিষয়টা আমাকেও ভাবাচ্ছে। আমি এর আগেও এখানে এসেছি, কিন্তু কোনোদিন শুনিনি এরকম কোনো ভৌতিক ঘটনা। আমরা কিছু একটা মিস করে যাচ্ছি, কিন্তু ধরতে পারছি না। পুরো জায়গাটাও সেভাবে খুঁজে দেখা হলো না। অফিসার বোস যে ধরনের লোক, তাতে আমাদের কোনো হেল্প করবেন বলেও মনে হয় না। আর যদি আপনাকে বাঁচাতে হয়, আমার কলকাতা ফেরা চলবে না। এখানে থেকেই কেসটা তদন্ত করতে হবে। তাতে আপনার আপত্তি নেই তো? না না, আপত্তি আবার কিসে? আপনি আমার হয়ে আমায় নির্দোষ প্রমাণিত করার জন্য তদন্ত করবেন ব্যোমকেশ বাবু। আর আমি কি আর একবার বলে দেখব ওই ফিল্মের স্ক্রিপ্টটা দেখার জন্য? যদি তাতে আপনার কিছু সুবিধা হয়। না, এখন আর কিছু বলতে হবে না। বলেও কিছু কাজ হবে বলে মনে হয় না। এভিডেন্স এইভাবে দেওয়া যায় না কোনো থার্ড পার্টিকে। আমায় যদি কেউ নিযুক্ত করতো তাহলে একটা চান্স থাকতো। তার উপর 3-3টে খুন। হঠাৎ করেই যেন বিকেলটা বদলে গেল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে কি কোনো পথ নেই সত্যিটা বের করে আনার? এই একবিংশ শতাব্দীতে এসে ভূত প্রেত এসব বোগাস কনসেপ্ট নিয়ে পুরো ঘটনাটা চাপা পড়ে যাবে। আমিও তোমার সঙ্গে একমত। তবে আমার সিক্স সেন্স বলছে কিছুক্ষণের মধ্যেই আর্যবাবুর বাড়িতে পুলিশ আসবে ওনার ডিটেল জবানবন্দি নিতে। আর তখন আর্যবাবুর বাড়ির লোক সবটা জেনে যাবে। তার চেয়ে আপনি নিজেই পুরো বিষয়টা জানিয়ে দিন, তাতে প্রিপেয়ার থাকবে সকলে। দয়া করে আমাকে আপনি একটু বাঁচান ব্যোমকেশ বাবু। এখন আপনি ছাড়া আমায় এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। আমি আরও ওনার বাড়ির ছাদে গিয়ে দাঁড়ালাম। এখানে আসার পর থেকে ও যে একটাও সিগারেট খায়নি সেটা দেখেছি। এখন মনে হচ্ছে একটা না খেলে ওর মাথা খুলবে না। আশপাশটা দেখে ও একটা সিগারেট ধরালো। সিগারেটে বেশ কয়েকটা টান দিয়ে ও আপন মনে বিড়বিড় করে বলল, যেখানে 3টে ছেলের মৃত্যু ঘটল সেখানে অন্য একজন কিভাবে বেঁচে গেল? যে মারবে সে কেন একজন সাক্ষী ছেড়ে যাবে? এটা তো তার ধরা পড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। দেখো, ওই ছেলেটির মাথায় কিন্তু আঘাত ছিল। হয়তো ভেবেছে সে জ্ঞান হারিয়ে ফেলেছে বা মারা গেছে, তাই তাকে খুন করার কথাটা হয়তো মাথায় আসেনি। বাকিদের ক্ষেত্রে সেটা করতে গিয়েই হয়তো হাতাহাতি, আর তার জন্যই খুনটা হয়েছে। ও আমার কথার উত্তর দিল বেশ ভাবনা চিন্তা করতে করতে। কিন্তু কেন? যেখানে একটা কোনো শুটিং চলছে সেখানে একজনকে বাঁচিয়ে বাকিদের খুন করার কি মানে? এক যদি খুনি সাইকো না হয়। আবার এটাও তো হতে পারে যে আততায়ী ওই ছেলেটিকে দেখতেই পায়নি,
হয়তো ছেলেটি অন্যদিকে ছিল। 3 বন্ধুর কথা শুনে এসে দেখে ওই ঘটনা, তারপর আতঙ্কে অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ, যদিও এই সম্ভাবনাটা যথেষ্ট কম, অন্য কারোর উপস্থিতি অবশ্যই ছিল। সেটার প্রমাণ জোগাড় করতে হবে। আর কেনই বা সে এই কাজগুলো করল? সিগারেটের শেষাংশ দূরে ফেলে দিয়ে ও বলল, আমার অন্য একটা ভাবনা হচ্ছে। না, এখন সেটা বলার সময় আসেনি। আসলে ওই টাইমটাতে ভেতরে ঠিক কি হলো সেটা বুঝে উঠতে পারছি না। জাস্ট একটা সোর্স পেলে কিছুটা এগোনো যেত, পুরোটাই তো অন্ধকারে। আমিও গভীর চিন্তায় ডুবে গেলাম। কি ঘটে থাকতে পারে? আচ্ছা, 3 জনেই একসাথে কিভাবে মারা গেল? যদি ধরেও নি বাইরে থেকে একজন লোক তাদের মৃত্যুর জন্য দায়ী, তাহলেও কিভাবে বাকিরা বাঁচার চেষ্টা করলো না কেন? সেটাই তো বুঝতে পারছি না ভাইয়া। আমার মন বলে এই সবের পেছনে কোনো গোপন ষড়যন্ত্র আছে, আর সেটা অপরাধী অলৌকিকের আড়ালে চাপা দিয়ে পালিয়ে যেতে চাইছে। দেখো, আমার মনে হয় আর্য মজুমদারকে ধরে নিয়ে গেলেও কিন্তু কিছুই হবে না, কারণ ওনার এগেইনস্টে কিন্তু কিছু বলার মতো নেই। অন দ্য স্পট তিনি তো সেখানে ছিলেন না, নিজে বারণও করেছিল ওই স্পটে শ্যুট না করার জন্য। সুতরাং সব দায়িত্ব ছেলেগুলোর। নো ওয়ান ইজ রেসপন্সিবল ফর দিস অ্যাক্সিডেন্ট। আর্য মজুমদারকে সেফ সাইডে রেখে ভাবছি, কিন্তু যদি অন্যরকম কিছু হয়ে থাকে, মাথায় কিছু আসছে না বন্ধু। কিভাবে? আমরা কথা বলছিলাম, ঠিক এমন সময় নিচ থেকে হালকা চাপা উত্তেজনার শব্দ শুনতে পেলাম। ওর কথা শেষ হওয়ার আগেই একটা পুলিশের গাড়ি এসে থামে সেই বাড়ির সামনে। অফিসার বোস ও সাব ইন্সপেক্টর পাল নেমে আসে। ওনাদের দেখে আমরা 3 জনেই নিচে নেমে আসি। আর্যবাবু আগে গিয়েই গেট খুলে দেন। তারা ভেতরে ঢুকে এলে মিস্টার বোসকে তিনি জিজ্ঞেস করলেন, কি স্যার, কি আপডেট? ছেলেটির কোনো নতুন খবর? অফিসার বোস নিজের স্বভাবসিদ্ধ গভীরতায় বলে ওঠেন, আর্যবাবু, আপনাকে আমাদের সাথে পুলিশ স্টেশনে যেতে হবে। ছেলেগুলির গার্জেন আপনার এগেনস্টে এফআইআর করেছে। যদিও সেটা ভিত্তিহীন, তবু আমাদের সাথে আপনাকে থানায় যেতে হবে, অন্তত সামান্য কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর্যবাবু নীরবেই চলে যাচ্ছিলেন। বাড়ির কেউই তাকে বাধা দিল না। পুলিশ অফিসারটি যেতে যেতে থমকে দাঁড়িয়ে ওর উদ্দেশ্যে বললেন, কি মিস্টার বক্সি, মুখ দেখে তো মনে হচ্ছে তদন্তের কিছুই বুঝতে পারছেন না। আপনাকে বরং একটা পরামর্শ দিই, শুনুন। আপনি এসব নিয়ে না ভেবে বরং অন্য কিছুতে ফোকাস করুন, তাতে আপনারই মঙ্গল। সে তো করবই অফিসার, কিন্তু চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটে গেল। যতই হোক, আগ্রহ থাকে তো। বাই দ্য ওয়ে, এভিডেন্স হিসেবে সিনেমার যে স্ক্রিপ্টটা পাওয়া গিয়েছিল সেটার একটা কপি একবার দেখতে চাই, জাস্ট ফর কোয়ারিজ। আর ডেড বডিগুলো যদি... হোয়াট রাবিশ! কেস এখনো ডিসক্লোজ হয়নি, এখন এগুলো করা নিয়ম বিরুদ্ধ। তাছাড়া আপনি কে, কেন দেখাবো আমি আপনাকে এসব? সরি, আসলে বেশ বেশ বেশ, আপনি যান, আপনার দেরি হয়ে যাচ্ছে। ওর এমন উত্তর শুনে আমাদের সাথে অফিসার বোসও হতবাক হয়েছে। পুলিশের গাড়ি চলে যাওয়ার পরেই বাড়ির পরিবেশটা থমথমে হয়ে গেল। পুলিশের সাথে ওর কথাবার্তার পুরোটাই আর্যবাবুর বাড়িতে সকলে শুনেছে। ওর একটা পার্সোনাল ডায়েরি থাকে, তবে সেটা ও সবার সামনে বের করেন। দেখলাম সেটা বের করে ও রিসিভারটা তুলে নিল। হ্যালো, দাসবাবু রয়েছেন? আমার আপনার সঙ্গে কিছু কথা রয়েছে। আচ্ছা, আপনি কি এখন... ওকে ওকে ওকে, আপনি বেরিয়ে কল করুন। বেশ 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 বেশ। ও হ্যাঁ, আপনি প্লিজ ডিসির সঙ্গে একবার কথা বলিয়ে দেবেন। ইটস ভেরি আর্জেন্ট। খুব দরকার না হলে কোনোদিন ও দাসবাবুর সাহায্য নেয় না। আমি বুঝলাম তার মানে ও কেসটা নিতে চাইছে নিজে থেকেই। তাছাড়া পুলিশ মহলের উঁচু নিচু অনেকের সাথেই তোর পরিচয় আছে। রিসিভার নামিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল সে, তারপরে বলল, দাসবাবুকে জানালাম, দেখি কি করেন উনি। আমার মন বলছে এখনো বেশি দেরি হয়নি। এখন যদি আমি তদন্তে লাগি তবে আসল সত্যিটা সামনে তুলে ধরতে পারবো, বাকিটা সময় বলবে। বাড়ির সকলেই এই ঘটনায় একটু অবাক হলেও মুখে কিছু বলল না। সত্যিই তো, একটা মিথ্যে কেস নিয়ে কেউ আলোচনা করতেই চায় না। এমনকি ওই বন্ধ কারখানার অদ্ভুতুরে ঘটনা সম্বন্ধেও কেউ একটা কথাও অব্দি বলেনি। আমরা ছাদে ফিরে এলাম। আমাদের নিশ্চিন্তে কথা বলার ক্ষেত্রে এখানে কেউই বাধা দেবে না। ও বলল, বুঝলে ভাইয়া, আমার মন বলে আমাদের সবার অগোচরে কিছু না কিছু একটা ঘটছে ওই বদ্ধ কারখানায়। আশা করছি কেউ দেখেনি, কারণ একই জায়গাটা নির্জন, তার উপর অনেকেই মনে করে জায়গাটা ভুতুড়ে, তাই ওইদিকে নজর রাখবে বলে তো মনে হয় না।
যদিও কোনো শুটিং পার্টি এলে মানুষের সেই বিষয়ে আগ্রহ থাকে, সবার প্রথমে ছেলেগুলোর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতে হবে। এটা কোনো অশরীরী বা আদিভৌতিক ঘটনা নয়, বরং ঠান্ডা মাথার খুন। এটা আমি স্পষ্ট বুঝতে পারছি। চারপাশে কেউ ছিল না, তবুও ও চারিদিকে একবার তাকিয়ে নিজের পকেট থেকে একটা জিনিস বের করলো। জিনিসটা আর কিছুই নয়, একটা সামান্য রবার ব্যান্ডের ব্রেসলেট। ব্যান্ডটা ছিঁড়ে গেছে, তার ওপরে ডি নামের নকশা আছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, এই ব্রেসলেটটা কার হতে পারে বলে তোমার মনে হয়? দেখো, নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, তবে যে 3টে ছেলে মারা গেছে তাদের মধ্যে যে কারণ নয় আমি নিশ্চিত। কারণ যে ছেলেটি... ওর কথার মাঝেই বাইরের টেলিফোনটা বেজে ওঠে। নিশ্চয়ই দাসবাবু ফোন করেছে। রিসিভার তোলার পরেই সেটা নিশ্চিত হলাম। দাসবাবু দেখুন, কেবল নিছক আগ্রহ বা উৎসাহের বশেই কেসটা সম্বন্ধে জানতে চাইছি না। একটি বিশেষ কারণ রয়েছে এবং মৃত্যুগুলো আমাদের চোখের সামনে না ঘটলেও কিছুক্ষণ পরেই সেই ঘটনাস্থলে আমি পৌঁছই। তাই এই ঘটনার সত্যতা উদ্ধারের পথিক হতে চাই মাত্র। যদিও জানি সেটা পুলিশের কাজ, কিন্তু সত্য অনুসন্ধানকে যখন পেশা হিসেবে বেছে নিয়েছি তাহলে সেখান থেকে পালিয়ে যাওয়ার সাহস তো আমার নেই। অপরদিকে আর্য মজুমদার লোকটা নির্দোষ, ওনাকে পুলিশ শুধু শুধু বিরক্ত করবে। তাই তার আগেই আমার প্রমাণ জোগাড় করতে হবে এই পুরো ব্যাপারটার উপর। সে তারপর খানিকক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, আপনি কেবল একটা অনুমতিপত্র জোগাড় করে দিন। ঘটেছে বলতে, একটি শর্ট ফিল্ম শুটিংয়ের মধ্যে 3টি ছেলে হঠাৎ করে মারা যায় এবং একটি ছেলে জ্ঞান হারিয়েছে, এবং পরবর্তীতে তার কিছু বেশ মানসিক বিকার দেখা গিয়েছে। অনেকেই বলছে এটি একটি ভৌতিক ঘটনা, কিন্তু 21 শতাব্দীর বিজ্ঞানমনস্ক ভাবনা চিন্তা এটা বিশ্বাস করতে কেমন অসুবিধা হয়। আমার মনে হয় এটি একটি খুনের ঘটনা। অনুগ্রহ করে আপনি যদি একটু বিষয়টি দেখেন আর কি। আবার বেশ খানিকক্ষণ নীরবতা। বুঝতে পারলাম ফোনের ওপারের ব্যক্তি প্রত্যুত্তর করছেন। হ্যাঁ, কাল সকালেই আমি যাব। অফিসার বোস নামের কেউ একজন দায়িত্বে রয়েছেন। ও এতক্ষণ ঘরে পায়চারি করছিল, তবে এখন ওর পায়ের শব্দেই বলে দিচ্ছিল এই ফোন কলটা তার চিন্তা খানিকটা হলেও কমিয়েছে। ঘরে এসে সে খানিকটা উৎসাহের সাথেই বলল, ডেপুটি কমিশনার এই কেসটা আমায় সাহায্য করবেন বলেছেন। মূলত তিনি এই অনুমতিপত্রটা স্বাক্ষর করবেন। কালকে সকালের মধ্যেই চিঠিটা কোনো একজন কনস্টেবল এসে দিয়ে যাবে। ব্যাস, তাহলে তো বেশ ভালোই। তুমি বরং এই জটিল রহস্যের সমাধান করো, আর আমি ব্যাগটা গুছিয়ে নিই। ইচ্ছে না করলেও প্রকাশককে লেখা জমা দেওয়ার শেষ দিন পরশু, তাই আমায় যেতে তো হবেই। তার আগে যদি তোমার কেসটা সলভ হয়ে গেল তো ভালোই হয়, সব দেখে শুনে একসাথে যেতে পারবো দুইজনে। তোমার উপরেই কিন্তু পুরো ব্যাপারটা নির্ভর করছে এইবার। বুঝতে পারছি, চিন্তা নেই। যদি তুমি চলেও যাও, পরে বাড়ি পৌঁছে আমি সবটা জানাবো তোমায়। আপাতত এখন অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কিছুই নেই। তবে কাল কিন্তু বেশ তাড়াতাড়ি উঠতে হবে। চারিদিকে আলো ফুটবার আগেই সমস্ত জায়গাটা ভালো করে আর একবার দেখে আসতে হবে। আমার মনে হচ্ছে কিছু একটা পাবই। দরজাটা সিল করে দিলেও পাশের একটা জানালা দিয়ে ভেতরে ঢোকা যাবে। ভোরের দিকে কনস্টেবলটা যখন ঘুমোবে সেই সময় যাব। রাত থাকতে থাকতেই আমাদের বেরোতে হলো। সে সময় যে বুকটা একটু দুরু দুরু করছিল না, সেটা হলফ করে বলতে পারি না। শুনেছি গঙ্গার কাছেই ঝোপ জঙ্গলের শিয়ালের রাস্তাটা, ও হাতে একটা বড় লাঠি আছে অবশ্য। জায়গাটায় পৌঁছানোর আগে ও আরেকবার মনে করিয়ে দিল, শোনো, খুব সাবধানে পথ চলবে, কিন্তু এখনো ঠিক মতো আলো ফোটেনি, তাই বুঝে বুঝে পা ফেলতে হবে। সব থেকে বড় কথা হলো, আর কোনো কিছুতে হাত দেবে না। যেভাবে বলেছি সেভাবে ইশারায় ডাকবে, কেমন? আমরা স্পটে পৌঁছে বাইরেটা টর্চ জেলে দেখতে দেখতে কিছুর ওপর হাত পড়তেই সেটা যেন হুড়মুড়িয়ে পড়লো আমাদের পায়ের সামনে। যে কনস্টেবল এখানে পাহারায় ছিল তাকে কোথাও চোখে পড়ল না আমাদের। বুঝলাম রাত হতে দেখে কনস্টেবলও বাড়ি পালিয়েছে। শব্দ শুনে ও এগিয়ে গেল। দেখি সেগুলো কিছুই নয়, সামান্য কিছু কাঠের টুকরো। জানলা গলে ভেতরে ঢুকিয়ে আমরা দুইজনে, যেখানে ছেলেগুলো পড়েছিল তার পাশগুলো সাদা মতো কিছু একটা ছড়িয়ে দেওয়া আছে। রক্তের বৃষ্টি আঁশটে গন্ধে কেমন একটা অস্বস্তি হচ্ছে আমাদেরই। ও দেখলাম খুব মনোযোগ দিয়ে দেখছে, কিন্তু আমার চোখে তখনও ঘুম ছাড়েনি, তাই সবকিছু দেখেও যেন দেখছি না। হঠাৎ পায়ের নিচে জ্বালা অনুভব করলাম। পিঁপড়ের একটা কামড়েই আমার ঘুমের দফা রফা হয়ে গেল। সেটা খুঁজতেই দেখা গেল একটা দূরেই ঝোপের মধ্যে পড়ে আছে খাবারের ঠোঙা। সেটা থেকেই খাবারের খোঁজে চলেছে পিঁপড়ের দল। সেটাকে না দেখেই আমরা ফিরে যাচ্ছিলাম। ঠিক তখনই মনে হলো ওখানে 4টে ঠোঙা নেই, আছে 5টা। ও বলল, তাহলে কি 4 জন নয় 5 জন এসেছিল?
কিন্তু আর্য মজুমদার যে বলল 4 জন, তাহলে আরেকজনটা কে? এই পঞ্চম ব্যক্তি কি আসল আততায়ী? ওদেরই হয়তো কোনো সাকরেত হবে। আর আমার মনে হয় আর্য মজুমদার জানে বিষয়টা, কিন্তু কেন যে তখন বললো না। তবে এটা নিয়ে এখন আলোচনা করে শুধু দেরি করে কি হবে? তার চেয়ে তাড়াতাড়ি এগুলো চেক করে নিয়ে চলে যাই। চলো, ভোর হয়ে আসছে। এরপরে লোক আসলে বা কনস্টেবল ডিউটিতে ফিরে আসলে হাজার প্রশ্নের ঝক্কি পোহাতে হবে। একটা ছোট্ট কাগজের টুকরো দেখতে পেয়ে সেটা পকেটস্থ করলো। ভোরের আলো ফুটে উঠছে, কারণ নজর পড়ার আগেই আমাদের জায়গা থেকে সরে পড়তে হবে। বেলার দিকে একজন কনস্টেবল এসে ওকে ডেপুটি কমিশনারের পারমিশন লেটার দিয়ে চলে গেল। ও এবং আমি থানায় যাব, ও তৈরি হচ্ছিল। আমি ওকে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা তখন যে তুমি কাগজটা পেলে ওটাতে কি লেখা ছিল? খুব সিরিয়াস কিছু নাকি এমনি? আমার কথা শুনে ও তার মানি ব্যাগ থেকে কাগজটা বের করে আমায় দিল। খুলে দেখলাম তাতে লেখা আছে, যা ঘটেছে তা ঘটবার ছিল, সুতরাং এটা নিয়ে নাড়াঘাটা করলে কেবল দুর্গন্ধ বেরোবে। ওর সাথে আমরাও বেরোবো কথা হয়েছিল, তবে কাল যে অফিসার ওকে ব্যাকা ব্যাকা কথা শোনাচ্ছিল আর সেই ওর খাতির করছে। ভাবা যায়, থানার ভেতরেই একটা বেঞ্চে আমি বসেছিলাম। ও তখন ভেতরে অফিসারের রুমে গিয়ে সমস্ত খোঁজ খবর করছিল। ও ঢুকতেই শুনতে পেলাম অফিসার বোসের কণ্ঠে উচ্ছ্বসিত প্রশংসা। আসুন আসুন, আপনি যে এত কেসে আমাদের সাহায্য করেছেন এর আগে, সেটা তো আগে বলবেন। না জানি কত খারাপ কথা বলেছি আপনাকে। বসুন বসুন, কি দেবো আপনাকে? ঠান্ডা কিছু আনতে বলি? না না অফিসার, তেমন কিছু করতে হবে না। আপনি বরং আমাকে পোস্টমর্টম রিপোর্টটা একটু দেখাবেন। খানিকক্ষণ বেশ চুপচাপ। ব্যাপারটা বেশ মজা লাগলো আমার, ঠিক যেন কোনো সিনেমা চলছে, অথচ চোখ বন্ধ করে আছি, কেবল কান খাড়া করে শুনতে হচ্ছে সমস্তটা। পাতার খসখসে আওয়াজ শুনে বুঝতে পারলাম ও পোস্টমর্টেম রিপোর্টটা উল্টে পাল্টে দেখছে। কিছুক্ষণ পর বেরিয়ে এলো ও নিজেই। কি দেখলে পোস্টমর্টেম রিপোর্টে? পোস্টমর্টম রিপোর্টে তো তেমন কিছু পেলাম না, এমনি সাধারণ খুন। ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, তবে মৃত্যুর আগে চোখগুলো ঠেলে বাইরে বেরিয়ে এসেছিল। মৃত্যুর আগে পালস রেট বেড়ে গিয়েছিল। সাংঘাতিক কিছুর একটা কারণে তাদের হৃদযন্ত্র বিকল হয়ে যায়। বোঝাই যাচ্ছে ওরা কোনো কিছু কারণে প্রচুর পরিমাণে ভয় পেয়েছিল, তবে সেটা যে কি তা আন্দাজ করা যাচ্ছে না। তবে আশ্চর্যের বিষয় যেটা, সেটা হলো সবার পকেট থেকেই একটা করে ছবি পাওয়া গেছে। ছবিগুলো সব সূর্যাস্তের, বুক পকেটে থাকায় সেগুলো রক্তে ভিজে গিয়েছিল। আজ সেগুলো উদ্ধার করা গেছে। অসুস্থ ছেলেটির পকেট থেকে একই রকমের ছবি পাওয়া গেছে, তবে সেটা সূর্যাস্তের নয়, মধ্য গগনের সূর্য। আর তোর কথাই ঠিক, সবার মাথাতেই ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, কিন্তু কি দিয়ে মারলো? প্রথমে তাদের বাড়ির লোকজন ভাবছিল এটা জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, কিন্তু এই সমস্ত কিছু দেখার পর তাদের মনের ভাব বদলে গেছে। তারা কেসটাকে একটা খুনের কেস হিসেবেই দেখছে, এবং আমি তো প্রথম থেকেই বলছিলাম যে এটা একটা খুনের কেস, কোল্ড ব্লাডেড মার্ডার প্ল্যান। তাহলে কি একবার ছেলেগুলোর বাড়ির লোকের সাথে কথা বলবে? তাদের কি বক্তব্য মৃত্যু সম্বন্ধে? তারাও কি পুরো ঘটনাটা একটা ভৌতিক ঘটনা হিসেবেই দেখছে? এই সময় তাদের এই ধরনের কথাগুলো মাথায় আসবার কথা নয়। একটা বড়সড় ক্ষতি হয়ে গেল তাদের চিরকালের জন্য। তো দেখি, একবার কথা তো বলতে হবে। চলো, সামনে চায়ের দোকান থেকে 1 কাপ করে চা খেতে হবে। থানা থেকে সামনে এগিয়ে এসে একটা 4 মাথার মোড়ে চায়ের দোকানের বেঞ্চে বসে আমরা দুইজন সেখানেই কথা চলছিল আমাদের। চা খেতে খেতে ওকে দেখলাম বারবার পেছন ফিরে এদিক ওদিক তাকাতে। কারণ জিজ্ঞেস করতে কিছুই বলল না, তবে আমি বেশ বুঝতে পারছি কেউ একজন আমাদের আশেপাশেই আছে এবং আমাদের লক্ষ্য করে চলেছে। চায়ের দাম মিটিয়ে আমরা অটোতে উঠলাম। গন্তব্যের ঠিকানা বলতেই আমি বুঝতে পারলাম ও এখন কোথায় যেতে চলেছে। হসপিটালে সেই ছেলেটিকে চাক্ষুষ দেখতে চায় সে, তবে এখানেও ভেতরে যাওয়ার অনুমতি কেবল ওরই ছিল। আমি দরজার বাইরে দাঁড়িয়ে সব কথা শুনছিলাম। ছেলেটির মানসিক অবস্থার কিছুটা স্থিতি ঘটেছে চিকিৎসা দরুন। ও তাকে জিজ্ঞেস করলো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমার কিছু বলার থাকলে তুমি বলতে পারো। আমি পুলিশ নই, ঘটনার দিন আমি কাছেই ছিলাম, তাই পুরো বিষয়টি জানার একটি আগ্রহ রয়েছে বলতে পারো। সঙ্গে আমার কাছে অনুমতিও আছে এই ঘটনাটি তদন্তের জন্য। তদন্তের কথা শুনে ছেলেটি খানিকটা উগ্র মেজাজে বলে উঠল, আমি তো বলছি আমি কিছু জানি না, বারবার বিরক্ত করছেন কেন আমায়? আমার তো কিছুই মনে পড়ছে না। আমার বন্ধুরা কোথায়? ওদের কাছে আমাকে যেতে দিচ্ছেন না কেন? ও খানিকটা নরম গলায় তাকে বলল, ঠিক আছে, তোমায় কিছু বলতে হবে না।
আর তোমার বন্ধুদের অন্য হসপিটালে ট্রান্সফার করেছে। এখন যে তুমি তাদের সঙ্গে দেখা করতে পারবে না, কিন্তু তোমার বলা কোনো মেসেজ কিন্তু আমি তাদেরকে পৌঁছে দিতেই পারি। আরও দু একটা সাধারণ কথা বলে ও চলে এলো। এখানে সত্যি কিছু হবার নয়, আর পরিবারের কারোর সঙ্গে কথা বলতে হবে। ছেলেটি থেকে তো কিছুই জানা গেল না। অফিসের বস শর্ট ফিল্মের স্ক্রিপ্টটা দিতে রাজি হয়েছেন, তাতে কিছু পাই কিনা দেখি। তার আগে একবার মর্গ রুমে যেতে হবে। বডিগুলো আরেকবার দেখলে কিছু পেলেও পেতে পারি। মর্গ রুম যাওয়া হলো, তবে এবারে আমি ওর সাথে ভেতরে ঢুকতে পেরেছি। বরফ শীতল এই ঘরে গাটা কেমন যেন গুলিয়ে উঠল, ঠিক যেমনটা ভোর রাতে হয়েছিল। ও বলল এটা নাকি কাঁটা ছেঁড়া রক্তের গন্ধ। সবটা খুঁটিয়ে দেখার সময় একটা অদ্ভুত ব্যাপার আমি লক্ষ্য করলাম। বডিগুলো দেখতে দেখতে হঠাৎই একটা ছেলের গলার দিকে নজর পড়ল আমাদের। সেখানে সূক্ষ্ম একটা ছড়ে যাওয়ার দাগ। আমি ওকে সেটা দেখাতেই আমার পিঠ চাপড়ে দিল সে। তাড়াতাড়ি ফরেনসিক ডক্টরকে ডেকে আনা হলো। সব দেখে তিনি বললেন এটা নখের আঁচড়, খুব পুরনো নয়, কোনোভাবে হয়তো চুলকাতে গিয়ে বা এটা ওটা ঘটে থাকতে পারে। কিন্তু যে মার্ডার স্পট থেকে যা ঘটেছে তা ঘটবার ছিল বলে কোনো নোট পাওয়া যায়। তবে সেই ঘটনার প্রত্যেকটি বিষয়কে একটু সন্দেহের চোখে দেখতেই হয়। বিকেলের দিকে আরও একবার ও সেই ছেলেটির সাথে কথা বলার জন্য গিয়েছিল, কিন্তু এবারও সেই একই অবস্থা তার। আমার মনে হয় একটা বড়সড় মানসিক ট্রমায় রয়েছে ছেলেটি। সব খোঁজ নিতে নিতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। বিকেলের দিকে 3টে ছেলেরই ডেড বডি পুলিশের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়। সকলের পরিবারের লোকজনের সাথে কথা বলাটা জরুরি ছিল, কিন্তু এই পরিস্থিতিতে সেটা সম্ভবপর নয়। বাড়িতে আসার আগে একটা নির্জন রাস্তা পড়ে। সাধারণত এই রাস্তাটা বেশিরভাগ ব্যবহার করি আমরা ফাঁকা থাকার দরুন। তবে সেই রাস্তায় আমাদের সাথে এমন ঘটবে তা আমারও কল্পনার অতীত। আমরা তখন রাস্তা ঠিক বাম দিক দিয়ে এগোচ্ছি, ঠিক এমন সময় পেছন থেকে ভেসে এলো একটা ভারী মোটর বাইকের আওয়াজ। আর সেই বাইকে রয়েছে একজন নয়, পরপর 3জন গুন্ডা গোছের লোক। আমরা তৎক্ষণাৎ রাস্তায় সাইড করে দাঁড়াতেই 3টে লোক বাইক থেকে নেমে আমাদের পথ আটকে দাঁড়ালো। এদের প্রতিজনের মুখেই রুমাল জাতীয় কিছু জড়ানো রয়েছে, তাই এদের কারোরই মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। কিন্তু তারা যে আমাদের ভয় দেখাবার জন্য দাঁড়িয়ে আছে সেটা স্পষ্ট। ওদের মধ্যে একটি লোক গলা চড়িয়ে আমাদের জিজ্ঞেস করলো, ওই সালা, তোদের মধ্যে নিখিলেশ বক্সিকে বড় বাড় বেড়েছে না তোর? সালা মারলে এইখানেই লাশ ফেলে দিয়ে চলে যাব, কাকপক্ষীতেও টের পাবে না কে খতম করে গেল তোদের। ও তৎক্ষণাৎ ওদের উদ্দেশ্যে বলল, কি হয়েছে বলুন তো? আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। আপনারা ভুল লোককে যা ইচ্ছে তাই বলছেন। আমাদের মধ্যে কেউই ওই নামের লোককে চেনে না। সেদিন যে কেন ওকে অত শান্তভাবে বিষয়টা হ্যান্ডেল করতে দেখেছিলাম সেটার রহস্য এখনো জানি না। একটা লোক এগিয়ে এসে ওকে বলেছিল, আমাকে বোকা বানানো? হ্যাঁ, একটু আগে আপনার ছবি দেখে এলাম নিজের হাতে। নাটক কি খুব টিকটিকিগিরি করার ইচ্ছা জেগেছে দেখছি। মেরে না এইখানেই ডানা ছেটে দেব। কি দরকার বলুন তো আপনার একটা ফালতু কেসে নিজেকে জড়ানোর? তার চেয়ে আরো অনেক কিছু আছে, সেগুলো দেখুন। এবারটায় খালি ওয়ার্নিং দিয়ে গেলাম, পরের বার কিন্তু হাত পা চলবে, মনে থাকে যেন। ও ঠান্ডা গলায় বলেছিল, শুনে রাখ, এরকম কত হুমকি আর কত চোর চেচরকে জেলের ঘানি টানিয়েছি তার হিসেব নেই। মানে সরে পড়, না হলে কিন্তু কপালে দুঃখ আছে তোদের। ওর কথা শুনে লোকটা তেলে বেগুনে জ্বলে উঠল। সেটা আগে ফুঁসতে ফুঁসতে আমাদের দিকে এগিয়ে আসছিল বটে, তবে তৎক্ষণাৎ নিজেকে সামনে নিয়ে পিছিয়ে গিয়ে বসলো সে মোটর বাইকের সিটে। তারপর যেরকমভাবে এসেছিল বাইকে তীব্র শব্দ তুলে মিলিয়ে গেল সেই রাস্তার মোড়ে। এটার কারণ একটাই, সেই সময় পকেট থেকে উঠে এসেছিল ওর রিভলভারটা। সেটা দেখেই লোকগুলো ভয়ে পালিয়ে গেছে। আর্যবাবুর বাড়ি ফিরে রাতের বেলা খাওয়া শেষে আমাদের আবার কথাবার্তা হলো। ওর হাতে একটা কাগজ, আর এটা হলো ওই ছেলেগুলোর অভিনয় করা শর্ট ফিল্মের স্ক্রিপ্ট। সেটা মনোযোগ দিয়ে পড়ছিল সে, তবে আশা করা যায় সেই রকম কিছু না পেয়ে নামিয়ে রাখলো সেটা। ওর মুখ দেখে বুঝলাম ও কিছু একটা সূত্র খুঁজে পেয়েছে। আমি খুলে দেখলাম, হ্যাঁ ঠিকই তাই। দৃশ্যাবলীর একদম শেষের দিকটা পড়লেই সেটা টের পাওয়া যায়। আচ্ছা, তাহলে কি কালকে ওই ছেলেগুলোর বাড়িতে গিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করবে নাকি তুমি? কিছু না কিছু তো বেরিয়ে আসবেই। আর তারপরে রাস্তার ওই লোকগুলো, কে ওদের দিয়ে কাজ করাচ্ছে?
আমার সন্দেহই ঠিক, কেউ একজন আছে এর পেছনে। কি কারণে খুন সেটা আগে খুঁজে বের করতে হবে। আর ছবিগুলোর মানেই বাকি, দুরকম ছবি দিয়ে কি বলতে চাইলো খুনি? খুন করলো এই পর্যন্ত ঠিক আছে, তাহলে ছবিগুলো দিয়ে কি কিছু বলতে চায় খুনি? সূর্যাস্ত আর দুপুরের সূর্যের মধ্যে কি তফাৎ? ছবিগুলো থেকেও কারোর কাছে পৌঁছানো যাবে বলে তো মনে হয় না। সবগুলো কোলাজ করা ছবি। সূর্যাস্ত মানে আর সূর্যের তেজ নেই, এবার অন্ধকারের রাজত্ব শুরু। আর দুপুর মানে তেজ কমছে, কিন্তু ধীরে ধীরে অন্ধকার নামবে, তবে দেরি আছে। কাল ছেলেগুলো সম্বন্ধে খোঁজ নিতে হবে। কলেজের কাছাকাছি আমাদের খোঁজ চালাবো, কিন্তু এইভাবে নয়, একটু অন্যভাবে। আর তারপর ওদের বাড়িতে গিয়ে কথা বলবো, দরকার হলে মাটি খুঁড়ে হলেও বের করব। আমার কি একটা মনে পড়লো, আমি ওই রাস্তার লোকগুলো সম্বন্ধে ওকে বললাম। তখন লোকগুলোর মধ্যে না কোনো একজনকে আমরা চিনি, খুব চেনা একটা গন্ধ পেয়েছিলাম। হ্যাঁ, আমিও পেয়েছি। এখন ঘুমিয়ে পড়ো ভাইয়া, অনেক রাত হলো। হঠাৎ করে সন্তানের মৃত্যু হওয়াতে প্রত্যেকের বাবা মাই শোকার্ত হয়ে পড়েছিল। কিন্তু কিভাবে তাদের মৃত্যু হলো আর কেই বা তাদের এই রহস্যজনকভাবে প্রাণ কেড়ে নিল, সেটা জানাও জরুরি হয়ে পড়েছিল। তাই এই পরিস্থিতিতেও তাদের জিজ্ঞাসাবাদ করতে আমাদেরকে যেতে হয়। সর্বপ্রথম মৃত ছেলে তিনটির বাড়িতে যাওয়া হয়। সারা বাড়ি জুড়ে বিরাজ করছে নীরবতা। তাদের বাবা মায়েরা একবার ফ্যাল চোখ করে তাকিয়ে আছে আমাদের দিকে। দেখুন প্রমথবাবু, নিখিল মারা গেছে, তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু দোষীকে আমরা শাস্তি দিতে চাই। নিখিল কথায় কথায় কি এমন কোনো কথা বলেছিল যাতে ওর কোনো শত্রু থাকতে পারে বলে আপনার মনে হয়? ছেলেটির বাবা প্রমথ সামন্ত বললেন, দেখুন মিস্টার ব্যোমকেশ, আমরাও চাই আমাদের সন্তানের মৃত্যুর কারণ জানতে এবং দোষীকে শাস্তি দিতে, কিন্তু সত্যি বলতে নিখিল তার সাথে ঘটা প্রত্যেকটা ঘটনাই আমাদের সাথে শেয়ার করত। সুতরাং এমন কোনো ঘটনার কথা তো জানি না যাতে ওর কোনো শত্রু থাকতে পারে এবং সেই শত্রু ওকে খুনও করতে পারে। এমনি সাধারণত বন্ধুদের মধ্যে খুনসুটি, রাগ এসব হতোই, পরে আবার মিটেও যেত। আপনি যদি অনুমতি দেন, আমরা নিখিলের ঘরটা একটু দেখতে চাই। অনেক সময় কি হয়, না বলা কথা ডায়েরি বা অন্য কোথাও লিখে রাখি, এবং এরকম কিছু হয়তো পেয়ে গেলাম স্টাডি টেবিল থেকে, যেটা থেকে আমরা দোষী পর্যন্ত পৌঁছতে পারবো। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন প্রমথবাবু। তার সাথে সাথে আমরা গেলাম ওর ঘরে। ঘরের দুটো দেওয়ালে ছড়ানো আছে বিভিন্ন রকম ছবি, আঁকা ছবি। একটা বড় ট্রের ওপর রঙের বিভিন্ন সামগ্রী রয়েছে। তার নিচেই একটা ডায়েরি। সেটা খুলে দেখা গেল তাতে সাধারণ কিছু দিনলিপি লেখা আছে, আর কিছু বন্ধুবান্ধবের ফোন নাম্বার। তার 3 জন বন্ধুর নাম্বার লেখা রয়েছে দেখলাম সেখানে। ও কয়েকটা নাম্বার নোট করে নিল নিজের ছোট পকেট বুকে। ফিরে আসার সময় প্রমথবাবু ওর হাতটা ধরে বললেন, মিস্টার ব্যোমকেশ, আপনি খুনের তদন্ত এগিয়ে নিয়ে যান। যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় আমায় জানাবেন। নিখিলের সম্পর্কিত আর কোনো তথ্য জানার প্রয়োজন হলে কোনো দ্বিধা না করেই চলে আসবেন। এর পরের গন্তব্য দ্বিতীয় জন, অর্থাৎ শশীকান্তের বাড়ি। তার বাড়িতেও পরিস্থিতি এক। শশীকান্ত ছেলেটি একেবারে বাবা মায়ের বকে যাওয়া ছেলে ছিল। তারা চাইতেন ছেলে খারাপ কাজকর্ম না করে ভালোভাবে পড়াশোনা করুক। ছেলের মৃত্যুতে তারা খুশি না হলেও তেমন শোকের ছায়া দেখলাম না পরিবারে। সবকিছুই যেন নীরবে মেনে নিয়েছে। ছেলেটির ঘর দেখেই মনে হলো সেটার থেকে বস্তি অনেক ভালো। চারিদিকে ডাই করে রাখা বইপত্র, খাতা, নানান সামগ্রী অগোছালোভাবেই রেখে দেওয়া। জানা গেল অনেক ছোট বয়সে ছেলেটির মা মারা গিয়েছিল। তারপর থেকে ছেলেটির নানান বদগুণ প্রকাশ পেতে শুরু করে। ছেলেটির বাবা বাড়িতে দেখাশোনার জন্য গভর্নেন্স রাখলেও কেউই বেশি দিন থাকতে পারেনি। আমরা পরের ছেলেটির বাড়ির দিকে রওনা হলাম। এই ছেলেটি যেন দুজন ছেলের মধ্যে ঠিক মাঝামাঝি। কিছু ক্রিয়েটিভিটিও আছে, আবার মাথায় দুর্বুদ্ধিও রয়েছে বেশ। তৃতীয় ছেলেটি ইন্দ্রজিৎ, তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। শশীকান্ত আর নিখিলের একজন করে ভাই ছিল। ইন্দ্রজিতের পড়ার টেবিলে বেশ কয়েকটা ভৌতিক বই দেখতে পেলাম, এবং ধারণা হলো এই ছেলেটি শুটিংয়ের গল্পটি লিখেছে। আরও কয়েকটা জিনিস নাড়াচাড়া করতে একটা রাফ খাতায় সেটাও খুঁজে পেলাম। 4 নম্বর ছেলেটি, অর্থাৎ যে ছেলেটির মানসিক বিকার ঘটেছে, তার পরিবারের সাথে কথা বলা প্রয়োজন ছিল,
কিন্তু তার আগেই ওর সাথে এমন একজনের পরিচয় ঘটলো যে এই কেসের পুরো মোড়টাই ঘুরিয়ে দিল। সারাদিন ঘুরে ঘুরে আমাদের খিদেও পেয়েছিল বেশ, তাই একটা খাবারের দোকান দেখে সেখানেই ঢুকলাম আমরা। খেতে খেতে হঠাৎ একজন এসে আমাদের 4 নম্বর চেয়ারটিতে বসে পড়ে বললেন, আরে ব্যোমকেশ নাকি রে? কতদিন পর দেখা তোর সাথে। কিরে ব্যোমকেশ, আবার কোনো কেসের জন্য ঘোরাফেরা করতে হচ্ছে নাকি? মুখ তুলে তাকিয়ে দেখি পাশে বসে আছে অনিমেষদা। পরে জেনেছিলাম অনিমেষদা আর ও একই কলেজের স্টুডেন্ট ছিল, তবে ও গ্র্যাজুয়েশনের পরেই টেকনিশিয়ানের কাজ শিখেছিল, তারপর কলকাতার অনেক নাট্য দলের সাথে থাকতো। এখানে সে এসেছে একটা স্টেজ শো এর সব সেট আপ করে দিতে। তার কাজ হলো নাটক মঞ্চস্থ হওয়ার সময় লাইট ও মাইকে সেট আপ করা। ও সমস্ত ঘটনাটা খুলে বলল অনিমেষদাকে। ছেলেগুলোর নাম শুনে অনিমেষদা খানিকক্ষণ কিছু একটা যেন ভাবল, তারপর বলল, ছেলেগুলোকে আমি চিনতাম রে, ওদের কলেজেও কিছুদিন কাজ করেছি, লাইটম্যানের আর স্টেজ শো ডেকোরেশনের। মাঝে মাঝে ওরা তো থিয়েটারও দেখতে আসতো, দু একবার কথাও হয়েছিল, তবে কি বিষয়ে সেটা মনে পড়ছে না, অনেকদিন আগের কথা। আমরা অবাক হয়ে অনিমেষদার দিকে তাকিয়ে রইলাম, নতুন কোনো তথ্য পাবার আশায়। খানিক পর আবার অনিমেষদা বলল, হ্যাঁ মনে পড়েছে, ওরা একটা শর্ট ফিল্ম শ্যুট করবে বলেছিল, সেখানে কিরকম লাইট ক্যামেরা লাগবে সেটা জেনে নিচ্ছিল আমার কাছে। ওরা আমাকে একটা স্পটের কথা বলে, আমাকে জানিয়েছিল ওখানে গিয়ে সেট আপটা করে দিয়ে আসতে, কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না। একটা সিনেমার প্রোডাকশন হাউসের সাথে কন্ট্রাক্ট হয়েছে, বেশ চাপে ছিলাম। এই কদিন প্রচণ্ড ব্যস্ত থাকার কারণে ওদের কাজটা আর করে দিতে পারিনি। আমি জানিই না যে এতগুলো ঘটনা ঘটেছে, এখন নিজেরই খারাপ লাগছে। ওরা আমার একটা স্পট বলেছিল, স্পটটা নাকি একটা কারখানার পার্ট, লোকজন থাকে না, ঝোপ জঙ্গল হয়ে আছে, সেটাকে ওরা শুটিং স্পট করতে চায়। তার থেকে বড় কারণ হলো ওই স্পট দেখতে গিয়ে ওরা কিছু অদ্ভুত বিষয় টের পেয়েছিল। এই যেমন ধর, কিছু একটা জিনিস নিয়ে ওরা স্পটে ঢুকলো, কিছুক্ষণ পর সেটা আর খুঁজে পাচ্ছে না, দেখা যাচ্ছে ওটা গাড়িতে রয়েছে। আবার ধর, গাড়ির চাবিটা নিয়ে ওরা চলে এলো, এসে দেখছে চাবিটা আবার স্পটে ফেলে এসেছে ওরা। সেজন্যই আমিও ওদের বারণ করেছিলাম, কারণ একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, যতই হোক শখে, তবুও এরকম জায়গাতে যদি কোনো অঘটন ঘটে যায় হুট করে, কাকে দোষ দিতে পারবো বল? তবে তোর কথা শুনে যা বুঝতে পারলাম, এ ভৌতিক ব্যাপার স্যাপার, না হলে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কিভাবে ছুরি দিয়ে ফল কাটতে গিয়ে অন্য একজনের বুকে বসিয়ে দিল? যেখানেই এ ধরনের সামান্য কিছুর অস্তিত্ব থাকে, সেখানে এসব কাজ করা মানায় না। বাই দ্য ওয়ে, এটা আমার কার্ড, ধর, এটাতে টেলিফোন নাম্বার লেখা আছে, একদিন সময় করে জানাস, বহুদিন কথাবার্তা হয় না তোর সাথে। আজ এলাম আমি। অনিমেষদা উঠে চলে গেল। ওর কপালে ভাঁজটা স্পষ্ট হয়ে উঠেছে। খাওয়া সেরে যখন বাইরে বেরিয়েছি, ঠিক সেই সময় একটা কি গড়িয়ে এসে ঠেকলো আমাদের পায়ের কাছে। একটা দলা পাকানোর কাগজ, তাতে লেখা আছে, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। একটা অটো ধরে আমরা চলে গেলাম শিবমের বাড়ির কাছে। শুনেছি আজ সকালেই শিবমের কিছুটা মানসিক স্থিতি ঘটেছে। ডাক্তারের হাত চষে সে নিজের বাবা মাকে চিনতে পারছে। তার বাবা মার এখন তার ছেলের কাছেই থাকার কথা। শিবমের বাড়ির আশেপাশে দু একটা বাড়িতে জিজ্ঞেস করে শিবমের সম্বন্ধে খুব একটা বেশি কিছু জানা গেল না। তবে ইন্টারেস্টিং যেটা পাওয়া গেল, সেটা শুনে আমরা সকলেই হতবাক হয়ে গেলাম। শিবের বাড়ির একটু দূরে একটা চায়ের দোকানে থেকে সিগারেট কিনছিল। সেই সময় সে জানতে চায় ওই নিখিল নামক ছেলেটির সম্বন্ধে কিছু জানে কিনা। দোকানদারকে জিজ্ঞেস করতে তিনি বললেন, নিখিল দাদাবাবু তো খুবই ভালো ছেলে ছিল জানেন, কিন্তু হঠাৎ করে বোনটার ওই রকম হয়ে যাওয়ার পর কেমন যেন পাল্টে গেল। বাড়ি থেকে বের হতো না, কলেজে যেত খুব অনিয়মিত, কোথাও গেলে আমার দোকানের উপর দিয়েই যেতে হবে। সব সময় যেন কেমন একটা ঘোরের মধ্যে থাকতো ছেলেটা। তবে কয়েকদিন আগে শুনলাম ওর বোনটা বেঁচে নেই। বোনকে খুব ভালোবাসতো ছেলেটা, কি থেকে যে কি হয়ে গেল। শিবমের বোনের কি হয়েছিল? সে কি, আপনি ওর বন্ধু, আপনি জানেন না? অবশ্য কে যে ওর প্রকৃত বন্ধু
সেটাও নিজেই জানে। নিজের বোন নয় অবশ্য, দূর সম্পর্কের বোন। আজ থেকে বছর 4 আগে ওর বোন কলেজে ভর্তি হয়েছিল। একই কলেজে শিবমও পড়তো। শুনেছিলাম শিবমের কোনো বন্ধুরাই নাকি ওর বোনকে উত্ত্যক্ত করত। তারপর তো একদিন শুনলাম মেয়েটার ফাইনাল পরীক্ষার আগেই কে একটা খাইয়ে দিয়েছিল। তারপর যা হয় আর কি, মেয়েটির সাথে ওরা খারাপ কিছু করে। নিখিল জানতে পারে তার বন্ধুরাই তার বোনের সাথে এই খারাপ কাজটা করেছে। তাই বহুদিন বন্ধুদের সাথে যোগাযোগও ছিল না নিখিলের। তারপর তো শুনলাম কয়েকদিন আগেই আবারও বন্ধুদের মান অভিমান কেটে গেছে। কদিন আগেও এসেছিল তো ওই বন্ধুগুলো আড্ডা দিতে। শিবমের ওই বোনের সম্পর্কে কি আর কিছু জানেন আপনি? মানে এখন কোথায় থাকে বা কিছু? না। আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম সেখানে শিবমের বাবা মার ফেরার জন্য। কিছুক্ষণ পর তারা ফিরতে ও তাদের সাথে কথা বলল। অবশ্য শিবমের দূর সম্পর্কে বোনের সম্বন্ধে কোনো কথা জিজ্ঞেস করেনি। শিবমের পড়ার টেবিল থেকে ডায়েরি পাওয়া গেল। সেই ডায়েরিতে যেটা লেখা ছিল সেটা দেখে আমাদের সকলের মনটাই ভারাক্রান্ত হয়েছিল। অনেকবার বারণ করেছিলাম ওদের, কিন্তু না, ওরা শুনলো না কোনো কথাই। দুবার একবার হলে অপরাধ ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু বারবার করলে সেটা ক্ষমার অযোগ্য। শাস্তি পেতেই হবে ওদের, ভয়ঙ্কর শাস্তি। আমি ফিসফিস করে ওকে জিজ্ঞেস করলাম, তাহলে কি নিখিলই সমস্ত কিছু করছে? একসাথে সকলের চোখে ধুলে দেওয়া কি সম্ভব এর একার পক্ষে? ও মুখে ইশারায় আমায় চুপ করতে বলল। কিছুক্ষণ পর আমরা বেরিয়ে এলাম। ও এবার আমাকে বাড়ি পাঠিয়ে দিল। যখন ফিরে এলো তখন প্রায় সন্ধ্যা হয়। ওর হাতে ব্যান্ডেজ করা। আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে বলল সে। একটু গাঢ় রঙের পোশাক পরে আমাদের রওনা হতে হলো। আমি কিছুতেই বুঝতে পারছি না। গাড়িতে যাওয়ার সময় ওকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বলো তো, আর তোমার হাতে এই ব্যান্ডেজটা কেন? আমি বাড়ি ফিরছিলাম, সেই সময় একটা অ্যাটাক হয়েছিল আমার উপরে। সেদিনের লোকগুলোই করেছিল। এখন ওরা পুলিশ কাস্টাডিতে। রহস্য সমাধান হয়ে গেছে ভাইয়া, এবার শুধু জবনিকা পতনের সময় বাকি। কিছুক্ষণের মধ্যেই গাড়িটা এসে থামলো হসপিটালে। কিছুক্ষণ থেকে লক্ষ্য করছিলাম এলাকায় পাওয়ার কাট হয়েছে। হসপিটালে খুব অল্প আলো জ্বলছে। আমরা কিন্তু হাসপাতালের ভিতর গেলাম না, ঘাপটি মেরে দাঁড়িয়ে রইলাম দূরে। তবে মিনিট খানেক পর একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। ধীরে ধীরে হাসপাতাল থেকে বেরিয়ে আসছে শিবম। ছেলেটা একটু ইতস্তত করে দাঁড়িয়ে রইল বড় রাস্তার পাশে। এমন সময় একটা নীল রঙের গাড়ি এসে থামলো নিখিলের সামনে। তারপর ছেলেটা ওই প্রাইভেট গাড়িতে উঠে বসলো। আমি আশ্চর্য হয়ে গেলাম গাড়ির ড্রাইভিং সিটে বসা ব্যক্তিটিকে দেখে। এই যে অফিসার বোস রয়েছেন সেখানে, মাথাটা কেমন গুলিয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? ও কি কিছু বুঝতে পেরেছে? দ্রুত গতিতে আলো অন্ধকারে বেরিয়ে গেল গাড়িটা। আমরাও অপেক্ষা না করে সামনের একটা ট্যাক্সি থামিয়ে চটপট গাড়িতে উঠে বসলাম। শহরের ঘিঞ্জি রাস্তা ছেড়ে গাড়িটা যখন একটু নির্জন রাস্তা ধরেছে, ঠিক সেই সময় পরপর দুবার চিৎকার করে ও বলল, গাড়ি থামান মিস্টার বোস, আপনাদের সমস্ত কীর্তির কথা ফাঁস হয়ে গেছে, পালিয়ে কোনো লাভ হবে না, আমার কথা শুনুন। ওর কথা শেষ হওয়ার আগেই একটা গাড়ি এসে সামনের দিক থেকে এসে দাঁড়ালো মিস্টার বোসের গাড়িটা ঠিক সামনে। এবার গাড়িটাকে থামতেই হলো। সেই সাথে সামনে থেকে আরও একটা পুলিশ গাড়ি সে পথ আটকে দিল ওদের। ব্যাপারটা যে কি হচ্ছে সেটা মাথায় ঢুকলো না আমার। তবে আশা করা যায় এটাই ক্লাইম্যাক্স। মুহূর্তে থেমে গেল অফিসার বোসের গাড়ি। তীব্র রাগে ফুঁসতে ফুঁসতে গাড়ি থেকে নেমে এলেন অফিসার বোস। উল্টো দিক থেকে যে গাড়ি দুটো এসে মিস্টার বোসের গাড়ি আটকে ছিল, এবার সেই গাড়িগুলো থেকে নেমে এসেছে আমাদের অতি পরিচিত দুইজন আর তার সাথে পুলিশের লোক। সামনের গাড়ি থেকে নেমে আসা ব্যক্তির দ্বয়কে চিনতে পারলাম, দাসবাবু ও ইন্সপেক্টর পাল। দাসবাবু কি ওকে আসার জন্য ইনফর্ম করেছিল? তবে আমার মাথায় কিছুই আসছে না। এমন সময় সবকটা গাড়ি ঘুরিয়ে নেওয়া হলো থানায়। অফিসার বোসের গাড়ি থেকে নামতে দেখা গেল নিখিলকে। ও বলা শুরু করলো, শিবম, ভালোই তো বুদ্ধি খাটিয়েছিলে, কিন্তু একটা জায়গায় ভুল করে ফেলেছিলে। এই যে এইটা বলে ও প্যান্টের পকেট থেকে সেই ডি লেখা রবার ব্যান্ডটা বের করলো।
তোমার নাম শিবম, তবু কেন তুমি ডি নামের এটা পড়তে বুঝতে পারিনি? সবটা ক্লিয়ার হলো কি একটু খানিক আগেই আর কি। আর অফিসার বোস, আপনিও অসাধারণ। শুধু আপনার পারফিউমের গন্ধ আপনাকে ধরিয়ে দিল, না হলে যে। অফিসার বোস চিৎকার করে উঠলেন, যা করেছি বেশ করেছি, ওদের শাস্তি হওয়া দরকার ছিল। ওরা যেটা করেছিল সেটা সেটা ক্ষমার অযোগ্য। আইন ওদের হয়তো কয়েকদিনের মেয়াদে শাস্তি দিত, জেলের ঘানি টানতো কয়েকদিন, তবে যে মেয়েটির সর্বনাশ ওরা করলো তার তার কি হতো? মেয়েরা খালি ভোগ্য নয়, সেটা ওই নরকের কীটগুলোকে বোঝানো খুব দরকার ছিল। আর ওদের স্বভাব এমন যে পরের বার জেল থেকে ছাড়া পেলে আবার ওরা ওই একই কাজ করত। এর আগেও কয়েকটা মেয়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে ছেলেগুলো। তাই আমি ঠিক করি এটা শাস্তি আমি নিজেই দেব। বুঝতে পারলাম মিস্টার বোস, পুরোটা কি আপনি বলবেন? মিস্টার বোসের কণ্ঠস্বর যেন ধরে এলো। কাছে হবে বলে মেয়েটাকে এই কলেজে ভর্তি করেছিলাম, সব বেশ ভালোভাবেই চলছিল। আর কয়েকদিন কেটে গেলেই কিন্তু কিন্তু ওই শয়তানগুলো সেটা হতে দিল না। তার আগেই ওকে সমস্ত কলেজের সামনে অপদস্থ করলো, ল্যাবের দুর্ঘটনায় ওকে দোষী সাব্যস্ত করলো। কলেজ থেকে রাস্টিকেট করার পর আর কোথাও ওকে অ্যাডমিশন নিল না। ওদের বিরুদ্ধে কিছু বলতে গেলেও বাকিরা বিশ্বাস করতো না। একজনের ব্রাইট ফিউচার নষ্ট করে দিল ওরা। তারপর যখন সবকিছু ঠিক করে ওকে অন্য একটা বোর্ডিং এ ভর্তি করলাম, তারপর হঠাৎ করে যখন শুনলাম মেয়েটা আত্মহত্যা করে মারা গেছে, তারপরেই ঠিক করি এর প্রতিশোধ নেবই। শিবমের সাথে যোগাযোগ করে সবটা জানাই, আর অনিমেষও জানতো, তাই ওকে দিয়েই এই মৃত্যু যজ্ঞের সূচনা করি। ও বারণ করলেও শিবম জোর দিতে থাকে ওই স্পটেতেই শুটটা করার জন্য। এরপর বাকিটা নিশ্চয়ই বলতে হবে না আপনাকে মিস্টার বক্সি। কাছাকাছি একটা বেশ জোরে বাজ পড়ল। বিকেলের পর থেকে আকাশটা গুমট হয়েছিল। শিবম এদিকে একবার তাকিয়েই বলতে শুরু করলো, আপনি নিশ্চয় দেখেছেন স্ক্রিপ্টে লেখা ছিল একদম শেষের দৃশ্যের দিকে আমি অর্থাৎ পুরোহিত একজনের বুকে একটা ধারালো কিছু দিয়ে আঘাত করবে, কিন্তু সেই আঘাত করার আগেই ওর মাথায় আঘাত করি। ওটা দেখেই নিখিল আর ইন্দ্রজিৎ শশীকান্তকে আঘাত করার জন্য কিছু বলার আগেই আমি আর দীপ্তেন কাকু ওদের মাথাতেও আবার আঘাত করি, আর একবার শেষ করে দেওয়ার জন্য ছুরিটা ব্যবহার করি। আপনি হলে কি করতেন মিস্টার বক্সি? অথবা ওটা যদি আমার বদলে আপনার বোন বা মেয়ে হতো? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর অফিসার বোসের হাতে তার গাড়ির চাবিটা তুলে দিয়ে বলল, এরপর আপনি কি চান? দীপ্তেন বাবুর হয়ে কথার উত্তর দিয়ে দিল শিবম। হাসতে হাসতে বলল, এটা একটা অলৌকিক ঘটনা মিস্টার বক্সি। শুটিং চলাকালীন ভুলবশত 3 বন্ধুকে খুন করেছে শিবম। তাদের স্পট নির্বাচনে ভুল হয়ে গিয়েছিল। স্পটটি একটি ভৌতিক স্থান। শিবম মল্লিক মানসিক বিকারগ্রস্ত। এরপরেই দেখলাম সে আগের মতো বলছে, আমি আমি কাউকে চিনি না, না না, আমায় মারবেন না, কাছে আসবেন না। ও বলল, আমি সম্পূর্ণ চোখের বদলে চোখ নীতিতে বিশ্বাস করি না ঠিকই, কিন্তু এতে যে দোষীকে সমূলে নির্মূল করা যায় এটা স্বীকার করতেই হয়। চলো আসো ভাইয়া, আসুন দাসবাবু, আমাদের ফিরতে হবে, অনেক রাত হলো।